আসসালামু আলাইকুম। আজ আমরা ৮ম শ্রেণীর গণিত ২য় অধ্যায় থেকে শুরু করছি। অধ্যায় হলো মুনাফা। আমরা অধ্যায়ের অঙ্কগুলা করার আগে, অনুশীলনের সমাধান করার আগে আমরা একটু মুনাফা সম্পর্কে ধারণা নিই। মুনাফা কি? মুনাফা এখানে বইয়ের ভাষায় মুনাফা লেখা আছে। কিন্তু আমরা এটাই আসলে আমরা জানি গ্রামের ভাষায় এটাকে আমরা বলি সুদ। যেটার সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত, সুদ। আচ্ছা, এখন এই সুদটা আসলে কি? ধরেন আমরা একটা ব্যক্তিকে ৳১,০০০ ঋণ দিলাম। এই ১ মাসের জন্য। কিন্তু ১ মাস শর্ত দিলাম যে ১ মাস পরে আমি ফেরত নিব তখন। তখন আমি ১,০০০ নিব না। আমি আরো ৳১০০ বেশি নিব। তাহলে ১,০০০, ৳১০০। এই যে ৳১,০০০ দিলাম, কিন্তু ফেরত নেওয়ার সময় আমি অতিরিক্ত ৳১০০ নিলাম। এই অতিরিক্ত টাকাটাই হলো সুদ। যাকে বইয়ের ভাষায় বলা হয়েছে মুনাফা। আচ্ছা। আর এই যে এখানে কত এই ৳১,০০০ শতকরা কত টাকা দেওয়া হলো, সেইটাই হলো মুনাফার হার। এখানে ৳১,০০০ 10% যদি আমরা বের করি তাহলে ৳১০০ হয়। তার মানে এখানে 10% মুনাফা দেওয়া হয়েছে। সেটা কি ১ মাসের। ১ মাসে তো আর এতটা সুদ নেই না। যাই হোক, এটা বোঝানোর জন্য আমি উদাহরণ দিলাম। আচ্ছা, আমরা প্রাইমারি লেভেলে কিন্তু মুনাফা সম্পর্কে পড়েছি। ওখানে লেখা ছিল যে ওখানে লেখা ছিল বার্ষিক মুনাফা সমান আমরা বছরে মুনাফা হিসাব করা হয়। বছরে সব জায়গাতেই ব্যাংকেও বছরে মুনাফা হিসাব করা হয়। এখানে যদি আমি কিছু টাকা রাখি, যেটাকে আমরা আসল বলি, আসল। ধরে নিলাম ৳১০০, ৳১,০০০ নিলাম। আগের উপরের উদাহরণটা নিলাম যে ৳১,০০০ আমরা রাখলাম আসল। এর উপরে কিছু নির্দিষ্ট সময় পর আমি বার্ষিক দিতে বলি, তাহলে ১ বছরের এটা বুঝলা? তাহলে এটা সময় আর দেওয়ার প্রয়োজন নাই। তাহলে কত হারে মুনাফা দিবে? তাহলে এর সাথে আমরা মুনাফার হারটা বের করে নেব। কত পার্সেন্ট সুদ নিব বা কত পার্সেন্ট মুনাফা নেব। সেইটা হলো মুনাফার হার। তার সাথে কত সময়, এজন্য ১ বছর যেহেতু তাহলে ১ গুণ সময় হবে। এবং ক্লাস 5 এর বইয়ে আমরা দেখেছি নিচে এখানে এই অংশটা আলাদা ছিল। এর নিচে এরকম ১০০ দেওয়া ছিল। কোনটা আমরা কি শিক্ষককে প্রশ্ন করেছি যে এই ১০০ এখানে কিভাবে আসলো? সূত্র এমনি তো তৈরি হয় না। এই আসলটা কি এখন তোমার ক্লাস 8 এর নাম দেয়া আছে P প্রিন্সিপাল, মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট যেটা R দ্বারা প্রকাশ করা হয়েছে। আর সময় নাম্বার অফ ইয়ার এটা N দ্বারা প্রকাশ করা হয়েছে। আমি কি পেলাম P গুণন হলো এদিকে R আর এর সময় হলো N। মানে নিচের ১০০ তাহলে গেল কই? ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। আর এই যে মুনাফা, এই মুনাফাকে প্রকাশ করা হয়েছে I দ্বারা ইন্টারেস্ট। I ইকুয়াল টু ERN এভাবে। আচ্ছা, এখানে আমরা একটু ধরে নেই যে এই P হলো ১,০০০। ঠিক আছে? R হলো 10% গুণন N হলো ধরে নাও ৩ বছরের জন্য। এই যে 10%, আচ্ছা এই 10% মানে কি? আমরা একটু এদিকে হিসাব করি। 10% এই কথাটার অর্থটা কি? এই যে পার্সেন্ট চিহ্ন, এই পার্সেন্ট চিহ্নটা দ্বারা কি বোঝায়? এই পার্সেন্টটা মানে কি? বা এই পার্সেন্ট আমরা তো বলি এটা ইংরেজি শব্দ পার্সেন্টের নাম পার্সেন্ট, হ্যাঁ? আচ্ছা, এটা বাংলা হলো শতকরা। এই পার্সেন্ট সমান আসলে হলো আমি একটু বলে দেই ১/১০০। তো এই যে ১০ তারপরে পার্সেন্ট চিহ্ন আছে। এখানে কিন্তু কোনো প্রক্রিয়া প্রতীক, প্রক্রিয়া প্রতীক বলতে কি বোঝায় জানা আছে কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই ৪ টাকে প্রক্রিয়া প্রতীক বলা হয়। আচ্ছা, তাহলে গুণ অবস্থায় কিন্তু আছে। তো এই যে এই চিহ্নটাকে ভাঙে যদি আমরা এভাবে লিখি যে গুণ ১ আর নিচে হলো ১০০। তো আমরা কি পাবো? আমরা পাবো উপরে তাহলে 10 চলে যাবে আর নিচে আসবে ১০০। এইটা তো নাকি? আর আমরা এই জিনিসটাই ডাইরেক্ট লিখি যে 10% সমানে দেয় উপরে ১০ নিচে ১০০। তাহলে এইটা যখন আমরা ভাঙায় লিখবো তখন আমরা কি করব? এই চিহ্নটা কিন্তু থাকবে না এখানে। আমরা নিচে লিখে দেব ১০০। খেয়াল করো তো উপরের সাথে মিলাতো। আসল গুণন মুনাফার হার গুণন সময় আর নিচে হলো এই যে ১০০। তাহলে ওই যে ক্লাস 5 এ আমরা এই যে সূত্রটা এরকম ছিল। কেন এরকম ছিল? এবার কি বোঝা যাচ্ছে একটু? ঠিক আছে। এই ছিল আমার সূত্রের আলোচনা। তারপরও তোমাদের মাথায় কোনো প্রশ্ন জাগতে পারে। কমেন্টে অবশ্যই তোমার যেই রকম প্রশ্ন আসুক, যেই রকমই প্রশ্ন আসুক না কেন, নির্দ্বিধায় প্রশ্ন করবেন। এবার আমরা একটু সামনের দিকে আগাই। এই মুনাফা ছাড়া মুনাফা তো ২ রকমের।
এখানে ২ রকমের মুনাফা আছে। একটা হলো সরল মুনাফা, আরেকটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। উম এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। সরল মুনাফা আমার হাতের লেখা তেমন ভালো না। হুম, সরল মুনাফা। সরল শব্দটা আরে শুনতেই বোঝা যায় সোজা একবারে। ইজি, সরল। হুম? সরল মুনাফা মানে সোজাসুজি। কোনো ভেজাল নেই। যেমন দেখো ৳১০০ আমি বা ৳১,০০০ আচ্ছা ৳১০০ ধরি। ৳১০০ আমি রাখলাম ব্যাংকে। আমাকে মুনাফা দিবে কি? আমার আমাকে মুনাফা 10% ধরে নাও এরকম। তাহলে এই যে বছরান্তে আমার মুনাফাটা আমার ব্যালেন্সে যোগ হবে, তাই নয়? তো ১ বছর পর আমার ব্যালেন্সে কত আসবে? এটা ডিভাইডেড ছিল মনে করো না যে মানে ১ বছরে ওটা নিচে দেখাচ্ছি যে ১ বছর পর আমার ব্যালেন্স দাঁড়াবে হলো এই যে ৳১০০ ছিল এর সাথে এর 10% মানে কিন্তু ১ বছর পর সুদের হার রাখলাম হলো 10%। কত আসবে? ৳১১০। কারণ ৳১০০ র 10% হলো ৳১০। এগুলাকে কিভাবে হিসাব করতে আশা করি এইটুকু আপনারা পারেন। ধরো আবার ২য় বছরে যখন যাব, তখন আমার কি হবে? আবার ৳১০ আমাকে মুনাফা দিবে বা সুদ। তাহলে আমার ব্যালেন্স দাঁড়াবে কত? ৳১২০। আবার ৩য় বছরে যখন যাব, তখন আমার ব্যালেন্স কত দাঁড়াবে? হ্যাঁ, ঠিক বলেছেন। ৳১৩০। আচ্ছা, এই তো গেল সরল সুদ। হ্যাঁ? এবার আমরা চক্রবৃদ্ধি সুদটা একটু দেখি। কিছু মনে করো না আমি বারবার এই যে মুনাফাকে আমি সুদ বলতে আমার ভাল লাগে। সুদই তো আসলে এটা। না বুঝে আমরা সুদ খাইয়া ফেলাই কতভাবে যে খাই। যাই হোক ওইদিকে আর আমি যাব না। চক্রবৃদ্ধি সুদটা কি? আমি ওই একই জিনিসই রাখলাম। ৳১০০ ই ব্যাংকে রাখলাম। ধরেন না ব্যাংক আমাকে এখন চক্রবৃদ্ধি সুদ দিবে। আসলে দেয় না। তারপরে ধরে নিলাম যে চক্রবৃদ্ধি সুদ দিবে। তো আমাদের মুনাফার হারও একই রাখলাম 10%, ঠিক আছে? তাহলে ১ বছর পর আমার 10% মানে তো ৳১০। তাহলে ১ বছর পর আমাকে কি দিবে? ৳১১০ দিবে। ২য় বছরে আমার কি মানে ২ বছর শেষে ২য় বছর আনতে আমাকে সরল সুদে খেয়াল করো এইটার উপরে সুদ বারবার গণনা করা হয়েছে। কত ৳১০ করে আসতেছে। আর চক্রবৃদ্ধি সুদে পার্থক্য এটুকু যে এইবার এই যে ১ বছর পর এই ৳১০০ গিয়ে দাঁড়াইছে ৳১১০ হয়। এখন এইটাকে আসল ধরে এইটার উপর আবার 10% বার করবে। এটার 10% ৳১১ হচ্ছে, তাই না? তাহলে ৳১১ ২য় বছর আনতে ৳১১ যোগ হবে। তার মানে ৳১২১। পার্থক্য খেয়াল করো। পার্থক্য দেখা যাচ্ছে? তাহলে এবার ভাবো তো ৩য় বছরে কি হবে? ৩য় বছরে কি হবে? এবার আসল হলো এই যে এটা। হ্যাঁ, আসল এইটা। এইটার এখন আবার ১০% ওরা কি করবে? ১০% কত? এই ৳১২ এদিকে ১০ পয়সা। তাহলে এর সাথে যদি ৳১২ যোগ করে দেই তাহলে কত হচ্ছে? ১, ৩ আর ৩ নাকি? দশমিক একই রকম আসবে। আচ্ছা, পার্থক্যটা খেয়াল করো। এই সরল সুদে কিভাবে মুনাফা যোগ হচ্ছে আর চক্রবৃদ্ধি সুদে কিভাবে মুনাফা যোগ হচ্ছে। এইটাই হলো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে মূল পার্থক্য। আমরা যখন অঙ্ক করব তখন এই বিষয়ে আরো বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। আমি আছি তোমাদের সাথে। তোমাদের কাজ হলো মন খুলে শুধু প্রশ্ন করা। ঠিক আছে? আমরা মুনাফা এটুকু আর বেশি আগাবো না আমি। মুনাফা সম্পর্কে আশা করি তোমরা ধারণা লাভ করেছ। এর ছাড়াও এ অধ্যায়ে একটু লাভ ক্ষতি বিষয়েও আলোচনা করা হয়েছে। আমি এ বিষয়ে কিছু বললাম না। আশা করি যখন তোমরা ক্লাস 8 এ আছো এখন তার মানে লাভ ক্ষতি সম্পর্কে ইনশাআল্লাহ ভালোই জানো। তা ওইদিকে আর গেলাম না। আগামী ক্লাস থেকে আমি অনুশীলনীর অঙ্কগুলা করানো শুরু করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।